ছুটি শেষে কাল থেকে ফের কঠোর বিধিনিষেধ। কোরবানির পরদিনই ঢাকায় ফিরছেন মানুষ। কালকে থেকে লকডাউন, লোকজন বার হওয়া যাবে না, এই কারণে ঢাকা যাচ্ছি। অফিস খোলা আছে, তো এজন্য দ্রুতই আমি সিলেট চলে যাচ্ছি। ঈদ ভালো কাটিয়েছে, কিন্তু এখন ফিরে যাচ্ছে অফিসে। লকডাউনের জন্য ঠিক মতন করতে পারলাম না। অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের অপেক্ষায় চট্টগ্রামের লক্ষাধিক মানুষ। দ্বিতীয় ডোজটা যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি, দীর্ঘ 4 মাস হয়ে গিয়েছে। এই টিকাটা আমরা কখন পাবো এটা নিয়ে খুব চিন্তিত আছি। যারা এই মুহূর্তে দ্বিতীয় ডোজ মিস করছেন তারাই অগ্রাধিকার ভিত্তিতে অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিনগুলো পাবেন। টিকার আওতায় আসছেন দেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা। করোনা ভাইরাস লইয়া আরা কি হতাছি, করোনা ভাইরাসের কারণে আরারে টিকা মারতে ভালো হইতো। এখন ফাইনাল স্টেজে আছে, লজিস্টিক্যাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউরগুলো করছে, হয়তো সামনে মাস প্রথম থেকে শুরু হয়ে যাবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। কোরবানির পশুর চামড়ার দরপতনে এবারও বিপাকে ব্যবসায়ীরা। চট্টগ্রামে বিক্রি হচ্ছে পানির দামে। রাজধানীর পোস্তায় ব্যস্ততা। আজ সকালের মধ্যে সব বর্জ্য অপসারণ। 1 বছর পর বিএনপি চেয়ারপারসনের দেখা পেলেন শীর্ষ নেতারা। শারীরিক অবস্থার উন্নতি হলেও টিকা নেয়ার পর জ্বর এসেছে বেগম জিয়ার। ফের বিদেশে উন্নত চিকিৎসার দাবি। ময়মনসিংহ নগরে গড়ে উঠছে একের পর এক বহুতল ভবন। অনেকের বিরুদ্ধে নকশা বহির্ভূতভাবে নির্মাণের অভিযোগ। অনিয়ম পেলেই ব্যবস্থার দাবি সিটি কর্পোরেশনের। এবং দিন দিন ভয়ঙ্কর হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। শুধু ভারতেই প্রায় 4,500 মৃত্যু। স্টেরয়েডের অপব্যবহারে বাড়ছে আক্রান্তের হার। দেশটিতে বার্ড ফ্লুতে প্রথম মৃত্যু। কঠোর লকডাউনের ঘোষণায় ঈদের পরদিনই ঢাকায় ফিরতে শুরু করেছেন অনেকে। এতে চাপ পড়েছে পাটুরিয়া, দৌলতদিয়া এবং শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে। ঘাট কর্তৃপক্ষ জানায়, ঈদ শেষ হতে না হতেই ঘাটে আবারও বেড়েছে ব্যস্ততা। সময় গড়ানোর সাথে সাথে বাড়ছে যানবাহন ও যাত্রীদেরও চাপ। কেউ ঘরে, আবার কেউ বা ফিরছেন কর্মস্থলে। তবে নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। ছুটির সমস্যা এবং লকডাউনের জন্য ঠিক মতন করতে পারলাম না। ফিরাটাও একটু কষ্টের ব্যাপার। ঈদ ভালো কাটিয়েছে, কিন্তু এখন ফিরে যাচ্ছে অফিসে। লকডাউন, লোকজন বার হওয়া যাবে না, এই কারণে কাজের জন্য ঢাকা যাচ্ছি। ফ্যাক্টরি বন্ধ, বাড়িতে যাইতেছি, কয়দিন থাকবো, তারপরে লকডাউন খুলে চলে আসবো আবার। এই মুহূর্তে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল এবং গাবতলীতে আছেন রিপোর্টার নাজমুস সালেহী। বিস্তারিত জানতে প্রথমেই যাচ্ছি উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, এই যে শিমুলিয়া ঘাটে কিন্তু এখন দুই দিকের মানুষের চাপ। অনেকেই যারা ঈদে বাড়ি ফিরেছিলেন তারা লকডাউনের কারণে এখন কিন্তু দ্রুত রাজধানীতে ফেরবার চেষ্টা করছেন, আবার অনেকে কিন্তু রাজধানী ছাড়ছেন। আমি যদি আপনাকে একটু দেখাতে পারি যে এই শিমুলিয়া ঘাট কিন্তু এখন লোকারণ্য। আপনারা দেখছেন যে বিশাল লংঘাট এলাকা, পুরো এলাকায় মানুষ আর মানুষ। এই যে লঞ্চটি থেকে মানুষ নামছে এরা কিন্তু সবাই রাজধানীমুখী। আবার দেখছেন পাশে যে লঞ্চ, সেখানে কিন্তু রাজধানী ছেড়ে যারা গ্রামে ফিরছেন তাদের ভিড়। এই দুদিকের ভিড়ে কিন্তু পুরো এলাকা একটা মানুষ আর মানুষের মানে ঢল আমরা বলতে পারি। এবং এই পরিস্থিতিতে অনেকে বলছেন যে আগামীকাল থেকে যে কঠোর লকডাউন শুরু হচ্ছে, সেই লকডাউনের কারণে কিন্তু যাদের জরুরি কাজকর্ম রয়েছে রাজধানীতে, তারা রাজধানীতে ঢুকে যেতে চাচ্ছেন। আর অনেকে যারা রাজধানীতে থেকে গিয়েছিলেন, কোরবানিতে অংশগ্রহণ করেছেন, কোরবানি মাংস নিয়ে অনেকে কিন্তু গ্রামে ফিরে যাচ্ছেন এবং তারা বলছেন যে কোরবানিতে ঈদে তাদের রাজধানীতে থাকা জরুরি ছিল এবং সেটি তাদের একটি অন্যান্য বছরের মতো একটি পার্ট। এবং সেখানে কিন্তু তারা কোরবানির মাংস সহ তারা ফিরছেন এবং অনেকে বলছেন
যে যেহেতু কঠোর লকডাউন শুরু হয়ে যাচ্ছে তাই রাজধানীতে এই কদিন থাকা তাদের চ্যালেঞ্জ, সে কারণে কিন্তু তারা গ্রামে ফিরছেন। কিন্তু আপনারা দেখছেন যে এখানে কিন্তু স্বাস্থ্যবিধি উধাও হয়ে গেছে। এখানকার যে 87টি লঞ্চ রয়েছে তার মধ্যে কিন্তু 86টি লঞ্চটি পারাপার করছে ভোর থেকে। আর এই বহরে যে 20টি ফেরি ছিল তার মধ্যে কিন্তু তলা ফেটে যাওয়া শাহ মখদুমকে ডগে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই 19টি ফেরির মধ্যে এখন 16টি ফেরি দিয়ে কিন্তু যাত্রী এবং যানবাহন পারাপার করা হচ্ছে। ঈদের দিনও কিন্তু এখানে ভিড় ছিল এবং এই ভিড় সামাল দেওয়ার জন্য কিন্তু তারা চেষ্টা করেছেন এবং এখানে যে পণ্যবাহী বহু ট্রাক আটকে গিয়েছিল সেগুলো পার করা হয়েছে। ঈদের দিন রাতেও কিন্তু এখানে ভিড় ছিল এবং এই উত্তাল পদ্মা পাড়ি দেওয়ার কিন্তু তারা নানা রকম চেষ্টা করছে, কিন্তু পর্যাপ্ত ফেরি এবং লঞ্চের অভাবে কিন্তু এখনো আমরা দেখছি আজকের চ্যালেঞ্জের অবস্থা। তো এই ছিল মুন্সিগঞ্জের সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি গাবতলীতে, সেখানে আছেন রিপোর্টার নাজমুল সালেহী। উজ্জ্বল, রাজধানীতে সকাল থেকে যে দু একটি বাস টার্মিনালে আমরা ঘুরেছি সেখানে আসলে ঢাকায় ফিরছেন এমন লোকের সংখ্যা সড়ক পথে আসলে অনেকটা কম, এবং আমরা যে দু একটি জায়গা দেখেছি যে বাসগুলো আসছেন সেখানে যাত্রী অনেকটা কম। বাস মালিক যারা আছেন অথবা ওদের যে কাউন্টারগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে যে বেলা বাড়ার সাথে সাথে হয়তো তাদের ট্রিপ বাড়বে, তখন ঢাকায় ফেরা মানুষের সংখ্যা বাড়বে। কিন্তু এখন যেটি বিষয় লক্ষ্য করার মতো বিষয় সেটি হচ্ছে গাবতলী বাস টার্মিনালে এই মুহূর্তে ঢাকায় ফেরার চেয়ে ঢাকা ছাড়ছেন এমন লোকের সংখ্যা বেশি। এই যে আপনি দেখছেন যে রাস্তায় মানুষ ঘর থেকে বের হয়ে এসেছেন এবং তারা বিভিন্ন রুটে এখান থেকে যেতে যায়, যে জন্য তারা হচ্ছে বাসের জন্য অপেক্ষা করছেন। এই লোকগুলো বলছেন যে তারা এর আগে যখন যেতে চেয়েছিল ঈদের আগে, তখন আসলে প্রচুর পরিমাণে রাস্তায় যানজট ছিল, সড়কের অবস্থা খারাপ ছিল, অথবা আসন সংখ্যা কম থাকার কারণে বাসগুলোতেও ওই সিট সংখ্যা কম, পাশাপাশি ভাড়া অতিরিক্ত ছিল, যে কারণে তারা আসলে তখন যেতে চাননি। এখন তারা বলছেন যে ঈদের পরে রাস্তা অনেকটা ফাঁকা থাকবে, যানজট অনেকটা কম থাকবে, এই জন্য তারা এখন আসলে যেতে চান। এবং যে ফেরার যে ব্যাপার, মানুষ ঈদ গতকাল শেষ হয়েছে, আজকে ঈদের দ্বিতীয় দিন ঢাকায়, এবং আগামীকাল থেকে তো হচ্ছে আবার কঠোর বিধিনিষেধ শুরু হচ্ছে। সুতরাং আজকেই ঢাকায় প্রবেশ, আজকেই তো ঢাকায় মানুষ প্রবেশ করবে এবং আজকেই ঢাকায় প্রবেশ করার শেষ দিন। আগামীকাল থেকে আবার কঠোর বিধিনিষেধ আরোপ থাকবে। সুতরাং আজকে যে হারে আসলে গাবতলী বাস টার্মিনালে ঢাকায় ফেরা মানুষের সংখ্যা থাকার কথা ছিল, আমরা সেটি আসলে দেখছি না, বরং তার উল্টো চিত্রই কিন্তু আমরা দেখছি। সেটি হচ্ছে যে এখানে ঢাকা ছেড়ে যাওয়ার মানুষের সংখ্যা বেশি। এই লোকগুলো বলছেন যে ঢাকায় যদি আগামীকালকে থেকে যদি আসলে লকডাউন শুরু হয়, আগামীকাল থেকে যদি আবার কঠোর বিধিনিষেধ শুরু হয়, তাহলে তারা কর্মহীন হয়ে পড়বেন এবং তাদের আসলে কোনো রাজধানী তার কোনো কাজই থাকবে না। সুতরাং এর আগে তারা সড়ক পথের যানজট এবং হচ্ছে যে অতিরিক্ত ভিড়ের কারণে তখন তারা যেতে পারেননি বা যেতে চাননি। এখন তারা হচ্ছে যে একটু আরামে যেতে চান, যে কারণে এখন যাচ্ছেন। আর এই মুহূর্তে তারা ঢাকা ছাড়ার প্রধান কারণ হিসেবে বলছেন যদি আগামীকাল থেকে আবার কঠোর বিধিনিষেধ আরোপিত হয়, সেক্ষেত্রে তাদের কোনো কাজ থাকবে না এবং অধিকাংশ তারা কর্মহীন হয়ে পড়বেন, অফিস আদালত তাদের বন্ধই থাকবে। সুতরাং তারা এখন গিয়ে বাসায় এই সময়টা তারা আসলে কাটাতে চান। তো এই ছিল আমার কাছে গাবতলী থেকে সর্বশেষ। শ্রেয়া। রাজধানীর গাবতলী থেকে সড়কের সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী নাজমুল সালেহী, এবং তার আগে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের করোনা টিকার অপেক্ষায় রয়েছেন চট্টগ্রামের লক্ষাধিক মানুষ। 3 মাসের বেশি সময় পেরিয়ে গেলেও টিকা দিতে না পারায় আতঙ্কিত টিকাগ্রহীতারা। 3 মাসের বেশি সময় পর দ্বিতীয় ডোজের টিকা দিলেও কোনো সমস্যা হবে না বলে জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা। যুক্তরাষ্ট্র থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকা এলে আগামী মাসের শুরু থেকে দ্বিতীয় ডোজের টিকাদান শুরু হবে বলে জানান সিভিল সার্জন। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রামে চলতি বছরের 7 ফেব্রুয়ারি থেকে প্রথম করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। প্রথম দফায় জেলার 14 উপজেলা ও নগরীর 11টি কেন্দ্রের মাধ্যমে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে 4,53,760 জনকে। 2 মাস হিসেবে 8 এপ্রিল থেকে শুরু হয় দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রম। নগরীয় জেলায় দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেন 3,44,446 জন। পর্যাপ্ত টিকা না থাকায় 1,09,314 জন দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করতে পারেনি। করোনা সংক্রমণ মারাত্মকভাবে বেড়ে যাওয়ায় দ্বিতীয় ডোজের টিকা দেওয়া নিয়ে শঙ্কিত লক্ষাধিক মানুষ। অ্যাস্ট্রাজেনেক যে টিকাটা দেওয়া হয়েছিল সেটা আমরা প্রথম ডোজ দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত দ্বিতীয় ডোজটা যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। দীর্ঘ 4 মাস হয়ে গিয়েছে। এই টিকাটা আমরা কখন পাবো বা কখন মারতে পারবো
এটা আমরা এখন এটা নিয়ে খুব চিন্তিত আছি। প্রথম ডোজ গ্রহণের 3 থেকে 4 মাস পর দ্বিতীয় ডোজ নিলেও কোনো সমস্যা হবে না বলে জানান জেনারেল হাসপাতালের কনসালটেন্ট। আর প্রত্যেকটা টিকারই কিন্তু হয়তো একসময় বুস্টার ডোজ দেওয়া লাগবে, এটা আমরা এখন জানি না। 1 বছর পার হওয়ার পরে আমরা বুঝতে পারবো। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় ডোজের টিকা প্রদান কার্যক্রম শুরু হবে বলে জানান সিভিল সার্জন। যারা এই মুহূর্তে দ্বিতীয় ডোজ মিস করছেন, পান নাই, তারাই অগ্রাধিকার ভিত্তিতে অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিনগুলো পাবেন। অ্যাস্ট্রাজেনেকার টিকা ছাড়াও সিনোফার্মের 2 চালানের টিকা এসেছে 1,84,000 ডোজ, অন্যদিকে মডার্নার টিকা এসেছে 1,05,000 ডোজ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজশাহীতে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এ বিষয়ে আরও জানাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন রিপোর্টার রাকিবুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। রাকিব, শ্রেয়া, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আশপাশের প্রায় 10টি জেলা থেকে কিন্তু করোনার উপসর্গ এবং রোগী যে চাপ সেটি অব্যাহত আছে এবং আমরা জানি যে গতকালকে ঈদের দিন গেছে এবং আজকেও সেই রকমই একটি অবস্থা, কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখছি রোগীর যে চাপ সেটি কমেনি। গেল 24 ঘন্টায় হাসপাতালের জরুরি বিভাগ আমাদেরকে যে তথ্য দিয়েছেন তাতে বলছে যে 31 জন নতুন করোনা এবং উপসর্গ নিয়ে রোগীরা এসেছেন এবং সেই চাপটি কিন্তু হাসপাতালের ওপর অব্যাহত আছে এবং এর মধ্যে সবথেকে বেশি কিন্তু রাজশাহীর এবং চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, পাবনা, কুষ্টিয়া এই সমস্ত জেলাগুলো থেকে আসলে রোগীর সংখ্যাটি সবথেকে বেশি তারা এখানে এসেছেন এবং এর মধ্যে 5 জন ছিলেন পজিটিভ এবং 26 জনের উপসর্গ আছে। এখনও কিন্তু রাজশাহীর এই হাসপাতালটিতে যেই সমস্ত রোগীরা আসছেন উপসর্গ এবং আক্রান্ত হয়ে তাদের অধিকাংশই কিন্তু একটা বড় অংশ কিন্তু গ্রামের এবং আজকেও যে 31 জনের হিসেবটি দেওয়া হচ্ছে সেখানে 20 জনই কিন্তু গ্রাম থেকে এসেছেন এবং বাকি 11 জন কিন্তু শহরের। এই অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যদিও ঈদের কারণে আসলে নমুনা সংগ্রহ যেটি হয় ইপিসিএল ল্যাবে সেটি খানিকটা কমেছে। আমরা যে হিসেবটি হাসপাতাল থেকে পেয়েছি এখন পর্যন্ত 72 জনের নমুনা সংগ্রহ করা হচ্ছে, যার মধ্যে 27 জন করোনা পজিটিভ, যেই সংখ্যাটি আসলে 30% ওপরে। তারপরেও কিন্তু যেটি আসলে বলা হচ্ছে যে হাসপাতালের অভ্যন্তরে এবং বিভিন্ন দপ্তর থেকে যারা এই ধরনের নমুনাগুলো দেন এটি তাদের হিসেব। এছাড়া কিন্তু রাজশাহীর বাইরে কিন্তু বা রাজশাহী থেকে যারা এই পজিটিভ বা নমুনা দিয়ে থাকেন তাদের সংখ্যাটি কিন্তু এখানে একটু কম। সে আপনাকে জানিয়ে রাখি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু নতুনভাবে করোনার জন্য নির্ধারিত শয্যা বাড়ানো হয়েছে রোগীর এই চাপ সামাল দেওয়ার জন্য। তো রাজশাহী থেকে এই ছিল আমার কাছে করোনা পরিস্থিতির সর্বশেষ খবর। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে করোনায় আক্রান্ত রোগীদের সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। দেশে করোনা টিকার চাহিদা 10 কোটি, যা সামাল দিতে হিমশিম অবস্থা সরকারের। রয়েছে মিয়ানমার থেকে আশ্রয় নেয়া 11.5 লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর বাড়তি চাপ। এরপরও টিকা কিছুটা সহজলভ্য হওয়ায় মানবিক দিক এবং টেকনাফের স্থানীয় জনগণের সুরক্ষায় প্রথমবারের মতো টিকার আওতায় আসছেন রোহিঙ্গারা। পররাষ্ট্র সচিব সময় সংবাদকে জানান 55 বছর বয়সীদের নামের তালিকা তৈরির কাজ চলছে। আগামী মাস থেকে সিনোফার্মের টিকা দিয়ে এই কার্যক্রম শুরু হবে বলেও জানান পররাষ্ট্র সচিব। কক্সবাজার প্রতিনিধি সুজাউদ্দিন রুবেলকে সঙ্গে নিয়ে শাতিলা শারমিনের রিপোর্ট। নৈসর্গিক ভূপ্রকৃতির 3 পার্বত্য জেলা এবং বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার ঘিরে দেশি বিদেশি পর্যটকের জন্য ঢেলে সাজানো হচ্ছিল বৃহত্তর চট্টগ্রামকে। কিন্তু 2017 সালে মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে প্রাণের ভয়ে পালিয়ে আসা 11.5 লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী আমূল পাল্টে দিয়েছে এ অঞ্চলের আর্থসামাজিক প্রেক্ষাপট। এর মাঝেই 2020 সালে করোনা মহামারীর থাবা আরও জটিল করেছে টেকনাফের পরিস্থিতি। উখিয়া বা কুতুপালংয়ের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখা প্রায় অসম্ভব। এছাড়া নানান প্রয়োজনে স্থানীয় জনগণের চলাচলও এখানে বেশি। বিশাল পরিমাণ রোহিঙ্গা জনগোষ্ঠী আমাদের এলাকায় বসবাস করে আসছে, তারা অবাধে ঘোরাফেরা করে, যার কারণে আমরা স্থানীয়রা খুবই আতঙ্কে আছি। আমাদের এলাকায় ভ্যাকসিনের বিশেষ প্রয়োজন, কিন্তু আমাদের দিকে কেউ নজর রাখছে না, নজর রাখছে শুধু রোহিঙ্গাদের উপর। এদিকে রোহিঙ্গাদের জন্য শুধু টিকা পাঠানোর প্রস্তাবেই সীমাবদ্ধ থেকেছে বিশ্ব সম্প্রদায়, যাদের নিয়ে এত আলোচনা। রাষ্ট্রহীন সেই মানুষরা আতঙ্কিত করোনা নিয়ে। আর একটু ঝুঁকিপূর্ণ মাঝে করোনা ভাইরাস লইয়া আর কি হতাছি, একটু বয়াম হতাছি। হারাহারি হয়ে আসি, আর গণপাত মানুষ,
করোনা ভাইরাসের কারণে আরে টিকা মারতে ভালো হইতো। টিকা প্রাপ্তি সহজলভ্য হওয়ায় আগস্ট মাস থেকে রোহিঙ্গাদেরও টিকা কর্মসূচির আওতায় আনছে সরকার। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সময় সংবাদকে জানান, মানবিক বিবেচনা এবং স্থানীয় জনগণের সুরক্ষায় প্রথমে 55 বা তার বেশি বয়সী রোহিঙ্গারা চীনের সিনোফার্মে টিকা পাবেন। রোহিঙ্গাদেরকে যদি আমরা ইকুয়ালি আমরা তাদেরকে প্রোটেক্ট না করতে পারি, তাহলে কিন্তু স্থানীয় জনগণের প্রোটেকশনটা কমপ্লিট হচ্ছে না। এখন ফাইনাল স্টেজে আছে, লজিস্টিক্যাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউরগুলো করছে, হয়তো সামনে মাস প্রথম থেকে শুরু হয়ে যাবে। রাষ্ট্রহীন এই মানুষরা সুরক্ষায় থাকুক, আর তাদের আশ্রয় দিতে গিয়ে যে স্থানীয়রা মারাত্মক হুমকির সম্মুখীন হচ্ছেন তাদের দিকেও নজর দিক বিশ্ব সম্প্রদায়। প্রতিটি মানুষের জন্য টিকা সহজলভ্য হোক। সাথিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। আজ সকালের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দেয় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। রাজধানীর বিভিন্ন স্থানে এখনও চলছে বর্জ্য অপসারণের কাজ। সে খবর জানাতে এই মুহূর্তে মগবাজার এলাকায় আছেন সহকর্মী সাদাত রহমতুল্লাহ। সরাসরি যাচ্ছি তার কাছে। সাদাত, 24 ঘন্টার মধ্যে অর্থাৎ 2 সিটি কর্পোরেশনের যে বর্জ্য অপসারণের যে ঘোষণা দিয়েছিল, সেই ঘোষণা অনুসারে আমরা দেখেছি যে এখন পর্যন্ত 2 সিটি কর্পোরেশনের যে প্রধান সড়কগুলো রয়েছে, সেই সড়কগুলোতে অধিকাংশ স্থানে কিন্তু বর্জ্যর উপস্থিতি তেমনটা পাওয়া যাচ্ছে না। বিশেষ করে কুরবানির যে বর্জ্য, সেই বর্জ্যের উপস্থিতি তেমনটা পাওয়া যাচ্ছে না। কিন্তু অলিতে গলিতে এখন পর্যন্ত, বিশেষ করে যে সমস্ত আবাসিক এলাকাগুলো রয়েছে, সেই সব এলাকাগুলোতে আমরা এখন পর্যন্ত দেখতে পেয়েছি যে সিটি কর্পোরেশনের সেই ধরনের কোনো ধরনের তৎপরতা অনেকাংশেই কম। এবং আপনি জানেন যে 2 সিটি কর্পোরেশন এই বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্রায় 11,000-এর বেশি কর্মী কাজ করে যাচ্ছে। গতকালকে রাজধানীর অধিকাংশ এলাকায় আমরা দেখেছি যথাসময়ে অর্থাৎ দুপুরে পর নাগাদ বর্জ্য ব্যবস্থাপনা তারা কাজ শুরু করে দিয়েছে। বিশেষ করে রাজধানীতে বিগত সময়গুলোতে যে প্রধান যে সড়কগুলোতে, সেই সড়কগুলোর পাশে যে বর্জ্য ব্যবস্থাপনা থাকার কথা ছিল, সেটি কিন্তু এই বছর আমরা দেখতে পেয়েছি। এখন পর্যন্ত রাজধানীর কয়েকটি এলাকা আমরা ঘুরে এসেছি এবং দেখেছি যে এখন পর্যন্ত সেই অংশে কিন্তু অনেকাংশেই বেশ পরিষ্কার। আপনি দেখতে পাচ্ছেন যে গতকালকে কিন্তু এই সড়কগুলোতে অনেকাংশে কিন্তু কুরবানির কাজ করা হয়েছে। এখন কিন্তু অনেকাংশে কিন্তু বেশ পরিষ্কার হয়ে গেছে এবং যেখানে বর্জ্যগুলো ছিল, সেসব বর্জ্য কিন্তু সিটি কর্পোরেশনের লোকজন তুলে নিয়ে গেছে। কিন্তু আপনি জানেন যে গতকালকে কুরবানি থাকলো, আজকে কিন্তু একইভাবে কুরবানি চলছে রাজধানীর বিভিন্ন স্থানে। গতকালকে যারা নানা ব্যস্ততা কুরবানি দিতে পারেনি, আজকেও কিন্তু তারা কুরবানির কাজ করে যাচ্ছে। ফলে এই নতুন করে আজকেও যে বেশ কুরবানির বর্জ্য তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা বলছে যে যথাসময়ে আজকেও যদি সিটি কর্পোরেশন না নেয়, তাহলে হয়তো বা এক ধরনের নোংরা পরিবেশ অথবা পরিবেশ দূষণ হতে পারে। কিন্তু এই সড়কগুলোর পাশ থেকে যে বর্জ্য অপসারণের ব্যাপারে যতটা না তৎপরতা আমরা দেখেছি, কিন্তু অলিগলি, বিশেষ করে আমরা অলিগলিতে যে সমস্ত অর্থাৎ বাসাবাড়ি রয়েছে, আবাসিক এলাকা রয়েছে, এই আবাসিক এলাকার ভিতরে যেই বিভিন্ন স্থানে গতকালকের যে ব্যাগে অর্থাৎ সিটি কর্পোরেশনের ব্যাগে যেই বর্জ্য রেখে দেওয়া হয়েছে, সেই বর্জ্য কিন্তু এখন পর্যন্ত ওই এলাকায় একইভাবে রয়ে গেছে। এবং কেউ স্থানীয় উদ্যোগে বা নিজ উদ্যোগে সেই ময়লা অর্থাৎ বর্জ্য পরিষ্কার করতে আমরা দেখেছি। এই ছিল এখন পর্যন্ত রাজধানীর মগবাজার থেকে বর্জ্য ব্যবস্থাপনার সবশেষ খবর। শ্রেয়া, মগবাজার থেকে কোরবানির বর্জ্য অপসারণের খবর জানাচ্ছিলেন সহকর্মী সাদাত রহমতুল্লাহ। 1 বছর পর ঈদের দিনে বিএনপি চেয়ারপারসনের দেখা পেলেন দলটির শীর্ষ নেতারা। গতকাল সন্ধ্যায় গুলশানে তার বাসায় দেখা করতে যান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির 6 সদস্য। পরে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হলেও টিকা নেয়ার পর তার জ্বর এসেছে। আবারও দেশের বাইরে নিয়ে তার উন্নত চিকিৎসার দাবি জানান নেতারা। অসুস্থ দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে বুধবার সন্ধ্যায় গুলশানের বাসায় যান বিএনপির সিনিয়র নেতারা। দেখা করে বের হয়ে দলটির মহাসচিব বলেন, ভালো আছেন তিনি, তবে টিকা নেয়ায় সামান্য জ্বর রয়েছে তার। বিএনপির মহাসচিব বলেন, নেত্রীর বিদেশে উন্নত চিকিৎসা দরকার। অসুস্থ হওয়ার পরে প্রকৃতপক্ষে 1 বছর পরে আমরা সবাই একসাথে ঈদের দিনে ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছিলাম। কোভিডের পরে ভালো আছেন মোটামুটি, কিন্তু তার এই ভ্যাকসিন নিয়েছেন, সেজন্য কিছু টেম্পারেচার আসছে। তার উন্নত চিকিৎসা দরকার, উন্নত সেন্টারে, এটা খুবই বেশি প্রয়োজন তার, যে কথাটা আমরা বারবার বলছি।
এর আগে সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলটি। সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কারাবন্দী বেগম জিয়া এবং নির্বাসনে থাকা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ অন্যান্যদের মুক্তির জন্য দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা দরকার। আমাদের দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারারুদ্ধ হয়ে আছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশান্তরী হয়ে নির্বাসিত অবস্থায় আছেন। লক্ষ লক্ষ মানুষ আজকে মিথ্যা মামলায় জর্জরিত হচ্ছে। গণতন্ত্রহীনতার এই সময়ে আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করেছি, দোয়া চেয়েছি, আল্লাহ তাআলা যেন এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। করোনা মহামারীর সময় সরকারের উদাসীনতা আর অযোগ্যতায় দেশের মানুষ কষ্ট পাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সরকারের উদাসীনতা। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটিতেও পদ্মা সেতুতে চলছে কর্মযজ্ঞ। কাজ করছেন দেশি বিদেশি 5,000 কর্মী। বুধবার সর্বশেষ স্প্যানের স্ল্যাবের ঢালাই সম্পন্ন হয়। এতে পদ্মা সেতুর কাজ আরেক ধাপ এগিয়ে গেল। বর্ষার পরেই শুরু হবে কার্পেটিং। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। দেশের লাখ লাখ মানুষের যুগের পর যুগের স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তবতার দ্বার প্রান্তে। বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে রচনা হতে যাচ্ছে নতুন ইতিহাস। কোরবানির ঈদের দিনই পদ্মা সেতুর ভায়াডাক্টে সবশেষ স্প্যানের স্ল্যাব ঢালাই সম্পন্ন হলো। ঈদের আগের দিন এই ঢালাইয়ের কথা থাকলেও বৃষ্টির কারণে তা করা যায়নি। আর সড়ক পথের ঢালাই শেষ হয়, পদ্মা সেতুর কাজ আরেক ধাপ এগিয়ে গেল। মাওয়া প্রান্তের S10 ও S11 খুঁটির মাঝখানের স্প্যানে আধুনিক পন্থায় ক্রেনে করে কংক্রিট মিক্সচার ফেলা হয়। শ্রমিকেরা সেগুলো টেনে মিলিয়ে নেন। ভাইব্রেশন মেশিন ব্যবহারে গ্যাপবিহীন পুরুত্ব নিশ্চিত করছে। বাবা মার সাথে দেখা করতে যায় না এই পদ্মা সেতুর কাজের জন্য। ডেস্ক স্ল্যাব কাস্টিং হওয়ার পরে অনেকটা মজবুত হয়ে গেল আমাদের পদ্মা সেতু। এটা অবশ্যই একটা উল্লেখযোগ্য অগ্রগতি। আমরা ধীরে ধীরে আমাদের প্রকল্পের সমাপ্তির দিকে যাচ্ছি, এটা তারই একটা বড় ধরনের অগ্রগতি। অ্যাপ্রোচ রোডের সাথে ভায়াডাক্টের যে সংযোগ, সেটা আমাদের সম্পূর্ণ হলো। প্রকৌশলীরা জানান, পদ্মা সেতুর কাজে দেশপ্রেম কাজ করে, তাই দেশি বিদেশি প্রায় 5,000 কর্মী ঈদের ছুটিতেও কাজ করছেন। ঈদের সময়ও আমরা কাজটিকে চলমান রেখেছি, ঢালাইয়ের কাজটি সম্পূর্ণ হলো। মূল সেতু 6.15 এবং সংযোগ সেতু 3.14 কিলোমিটার দীর্ঘ। 38 মিটার দীর্ঘ, 12 মিটার প্রস্থে, 180 মিলিমিটার পুরুত্বে এই স্ল্যাবের ঢালাই সম্পন্ন হলো। এর উপর দিয়েই তৈরি হবে পিচ ঢালা পথ। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। রশিদের রিপোর্ট, ছবি তুলেছেন হোসেন আলী। করোনা মহামারীতে সবকিছু স্থবির থাকলেও থেমে নেই বহুতল ভবন নির্মাণের কাজ। ময়মনসিংহ নগরীর অলিগলিতে দেদারসে চলছে বহুতল ভবন নির্মাণ। অভিযোগ রয়েছে, বেশিরভাগ নির্মিত ও নির্মাণাধীন বহুতল ভবন নির্মাণে মানা হচ্ছে না ইমারত নির্মাণ বিধিমালা। সরু সড়কের পাশেও হচ্ছে বহুতল ভবন। চতুর্দিকে যে পরিমাণ জায়গা ছেড়ে ভবন নির্মাণের কথা তা মানা হয় না। অনুমোদিত নকশা বদলে যায় কাজ করার সময়। অভিযোগের প্রেক্ষিতে জেলা স্কুল ও নতুনবাজার রেল ক্রসিংয়ের পাশে দুটি বহুতল ভবন সম্প্রতি সিলগালা করে দিয়েছে সিটি কর্পোরেশন। অভিযোগের অপেক্ষায় না থেকে নিয়মিত তদারকির দাবি নগরবাসীর। দুর্ঘটনা করার পরে আমরা জানতে পারি যে বেশিরভাগ বিল্ডিং নিয়ম থাকে বা নিয়মগুলো মানা হয় না। নকশা বহির্ভূতভাবে এসব ভবন নির্মাণ করছে, এখনই থামিয়ে দেওয়া উচিত। প্রশাসনকে এটা বিষয়টা একটু কঠোর হওয়া উচিত। সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ বলছেন, নিয়ম না মানায় কয়েকটি ভবন সিলগালা ও বর্ধিত অংশ ভেঙে দেয়া হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আমাদের সরজমিনে পরিদর্শন করে প্ল্যানের সাথে যে লেআউট অনুমোদিত লেআউট প্ল্যানের সাথে যেগুলো ব্যত্যয় ঘটানো হয়েছে সেগুলো প্রয়োজন অনুযায়ী আমরা নিজেরা যে ভেঙে দিয়েছি। সিটি মেয়র বলছেন, ইমারত নির্মাণ বিধিমালা না মেনে ভবন নির্মাণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিয়মিত আমাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। যারা বিল্ডিং কোডের ব্যত্যয় ঘটাবেন, আমাদের যে আইনের ধারাগুলো আছে সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নগরীর ৭২,৬২১টি হোল্ডিংয়ে ভবন রয়েছে লক্ষাধিক। এর মধ্যে সিটি কর্পোরেশন হওয়ার পর অন্তত ১৫০০ ভবন নির্মাণের অনুমোদন দেয়া হয়েছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। দেশের বাইরের খবর। দিন দিন ভয়ঙ্কর হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। শুধু ভারতেই ব্ল্যাক ফাঙ্গাসে ৪৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিরল ও ভয়াবহ এই রোগে আক্রান্ত হয়েছে প্রায় ৫০,০০০। করোনা চিকিৎসায় স্টেরয়েডের অপব্যবহারে এই ছত্রাকে আক্রান্তের হার বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বিশেষ করে ডায়াবেটিক্সের রোগীদের ঝুঁকি একটু বেশিই বলেও জানান তারা। মহামারী করোনার মধ্যেই ভারতীয় ডেল্টা সহ কোভিডের বিভিন্ন ধরনে বিপর্যস্ত পুরো ভারত। এর মধ্যেই মহামারী আকার ধারণ করেছে বিরল ব্ল্যাক ফাঙ্গাস। যে হারে দেশটির মানুষ এই ছত্রাকে আক্রান্ত হচ্ছেন তাতে এটিকে আর বিরল রোগ বলতে নারাজ অনেকে। ভারতীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্দাভিয়া জানিয়েছেন, এখন পর্যন্ত দেশটিতে ৪৫,৩৭৪ জনের দেহে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৪,৩০০ জনের বেশি মানুষের। মাটি, গাছপালা, পচনশীল ফলমূল ও শাকসবজিতে এই ছত্রাকের দেখা পাওয়া গেলেও কোভিড থেকে সেরে ওঠা ব্যক্তিরা আক্রান্ত হচ্ছেন ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকোরমাইকোসিসে। মুখের পাশাপাশি নাক, চোখ ও মস্তিষ্কে সংক্রমণ ঘটে ব্ল্যাক ফাঙ্গাসের। এতে আক্রান্ত হলে সাইনাসের ব্যথা, এক নাক বন্ধ হয়ে যাওয়া, মাথার একপাশে ব্যথা, দাঁতে ব্যথা সহ নানা উপসর্গ দেখা দেয়। এমনকি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তরা দৃষ্টিশক্তিও হারাতে পারেন। ভারতের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস জানিয়েছে, ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ মস্তিষ্ক ও ফুসফুসে ছড়িয়ে পড়ারও প্রমাণ পাওয়া গেছে। করোনা পজিটিভ ডায়াবেটিক্সের রোগীদের এই ছত্রাকে সংক্রমিত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। বিশেষত স্টেরয়েডের অপব্যবহার ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমণ বাড়িয়ে দিতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। কোভিড থেকে সেরে ওঠার 12 থেকে 18 দিন পর ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ ছড়িয়ে পড়তে বেশি দেখা গেছে। সংক্রমিত হওয়ার কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পরে রোগীর মৃত্যু হয়। ওমরিনান, সময় সংবাদ। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ঈদের ছুটি শেষে কাল থেকে সারা দেশে ফের কঠোর বিধিনিষেধ। ফেরিঘাটে যাত্রীচাপ, অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের অপেক্ষায় চট্টগ্রামের লক্ষাধিক মানুষ। টিকার আওতায় আসছেন রোহিঙ্গারা। কোরবানির পশুর চামড়ার দরপতনে এবারও বিপাকে ব্যবসায়ীরা। চট্টগ্রামে বিক্রি হচ্ছে পানির দামে। রাজধানীর পোস্তায় ব্যস্ততা, আজ সকালের মধ্যে সব বর্জ্য অপসারণ। এবং 1 বছর পর বিএনপি চেয়ারপারসনের দেখা পেলেন শীর্ষ নেতারা। শারীরিক অবস্থার উন্নতি হলেও টিকা নেয়ার পর জ্বর এসেছে বেগম জিয়ার। ফের বিদেশে উন্নত চিকিৎসার দাবি। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ে।